রসায়ন বিভাগের উপস্থাপনার জন্য আহ্বান জানাচ্ছি। কলেজ কর্তৃক আয়োজিত আজকের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে রসায়ন বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ সকলকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা এই বিষয়টিকে ধারণ করে সরকারি সিটি কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে রসায়ন বিভাগের উপস্থাপনায় আমি আছি সায়েদ আল হোসেন রাফি। আমার সাথে সহযোগী হিসেবে আছে রোহানা গানম লাবণ্য এবং রুবেল আহমেদ। তাছাড়াও আমাদের সাথে আরেকজন আছে যে আমি আর আপনার মতো না, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা যাকে জেনারেট করা হয়েছে এবং যাকে আপনারা একটু আগে স্ক্রিনে দেখতে পেয়েছেন। মাঝে মধ্যে এর মাঝখানেও ওনাকে আপনারা দেখতে পাবেন, সে হচ্ছে অ্যালিসা। আজকের বিষয়টিকে অর্থবহ করতে যেই বিষয়টা জানা অত্যাবশ্যক সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তাহলে এখন যাই কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞায়। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা শক্তি বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে স্বয়ংক্রিয়করণে নিয়ে আসা, অর্থাৎ যান্ত্রিক উপায়ে এটাকে কাজে লাগানো, সেটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শুরুটা কিভাবে হয়েছে। এখন দেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কারো একক সৃষ্টি নয়, কিংবা কেউ একজন কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করেনি। অ্যালান টুরিংকে প্রথমত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রমাণ করা হয় 1950 সালে। তিনি একটা টুরিং টেস্ট বা টুরিং পরীক্ষা করেছিলেন এবং এটাই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি স্থাপন করেছিল। এই জন্য অনেকে অ্যালান টুরিংকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলেন। কিন্তু দেখা যাচ্ছে 1956 সালে এসে জন ম্যাকার্থি নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি ব্যবহার করেন এবং তিনি 1956 সালে ডার্টমাউথ কলেজে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার উপর প্রথম সম্মেলন আয়োজন করেছিলেন, যার কারণে ওনাকেও অনেকে জন ম্যাকার্থিকে অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলে থাকেন। এরপর আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে একটু জানতে হবে। আসলে শিল্প বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লব, বর্তমানে পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লব চলছে। আর চতুর্থ শিল্প বিপ্লব সেটা যদি আমরা বলি তাহলে এটা হলো যে আধুনিক স্মার্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থায় যে একটা স্বয়ংক্রিয়করণের চলমান প্রচেষ্টা, সেটাকে কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব বলা হয়। এবং চতুর্থ শিল্প বিপ্লবে পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে বা শিল্পের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার যে একটা স্বয়ংক্রিয়করণের প্রচেষ্টায় আছি, সেটাই হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের মূল বিষয়, যার দরুন আজকের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তাকে উন্নয়নের পেছনে উঠে পড়ে লেগেছে। আবার আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি একটু দেখো। প্রথমেই আসি শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগান্তকারী প্রভাব ফেলেছে। সেটা হচ্ছে শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের পাশাপাশি বড় একটা সহায়ক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপর যদি স্বাস্থ্য সেবার কথা বলি তাহলে দেখেন স্বাস্থ্য সেবায় একদম রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা, এমনকি রোগীর যে সেবা যত্ন, এসব ক্ষেত্রে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে। তারপর যদি আসি কৃষি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, বর্তমানে সারা বিশ্বে কৃষি ক্ষেত্রে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে চলে এসেছে ডাক্তার চাষি। আমরা ডাক্তার চাষির মাধ্যমে যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারেন। আপনার উদ্ভিদের ক্ষেত্রে তাপমাত্রা কতটুকু লাগবে কিংবা কতটুকু আর্দ্রতা রয়েছে, এগুলো সবগুলো আপনারা ডাক্তার চাষির মাধ্যমে জানতে পারবেন। এরপর যদি বলি পরিবহন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, দেখেন এটাকে আমরা এক কথায় যদি বলি সেটা হচ্ছে অটোনোমাস ট্রান্সপোর্টেশন। এখানে নেভিগেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ আপনি যদি আপনার ডেস্টিনেশন সেট করেন তাহলে আপনার যে যানবাহন আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আবার যদি বলি ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলাদেশে অনেকগুলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে তাদের কাজে। এরপর হচ্ছে বিনোদনের ক্ষেত্রে এখন বাচ্চাদের সঙ্গী হয়ে পড়েছে রোবট এবং তাছাড়া বিভিন্ন ভিডিও গেমস রয়েছে যেগুলো তারা বাচ্চারা সময় কাটাচ্ছে এবং তাদের বিনোদনটাকে আরো প্রফুল্ল করছে। মহাকাশ গবেষণায় কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। তারপর যদি বলি যুদ্ধক্ষেত্রে ইদানিং এই যে রাফাইল যে দখলদার ইসরায়েল গণহত্যা চালালো, সেখানে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে তারা সেটা স্বীকার করতে এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এরপর যদি বলি বাংলাদেশেও কৃত্রিম বুদ্ধিমত্তার
ব্যবহার চলছে, যদিও আমরা অনেক পিছিয়ে রয়েছি। বর্তমানে হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ম্যানুফ্যাকচারিং, তারপরে হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন ব্যবস্থা, এই যে এখানে কিন্তু বিশদভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। আর বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে তার মধ্যে শুরুতে রয়েছে বেসিস, তারপরে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তার আজকে আমরা বর্তমান যুগে রয়েছি এবং এরপরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই নৈতিকতার বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মুহাম্মদ খানকে। আসসালামু আলাইকুম, আমি মুহাম্মদ। ইতিমধ্যে আমার পূর্ববর্তী প্রেজেন্টার কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন তথ্য প্রদান করেছে। এবার আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা দেখব। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা বলতে গেলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা আরো কৃত্রিম ভাবে প্রবেশ করবে। প্রথমে আসে ডেটা মাইনিং। ডেটা মাইনিং হলো কম্পিউটার বিজ্ঞানের একটি ক্ষেত্র। ভবিষ্যতে ডেটা মাইনিং এর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এক যুগান্তকারী ভূমিকা রাখবে। তারপর স্বাস্থ্য ক্ষেত্রে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করে স্বাস্থ্য ক্ষেত্র আরো এগিয়ে যাবে। নিরাপদ ও নজরদারি বর্তমান বিশ্ব বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিরাপদ ও নজরদারিতে এগিয়ে যাবে বলে আশা করছেন গবেষকরা। ন্যানো টেকনোলজি। 1 মিটারকে 100 কোটি ভাগে ভাগ করার পর এক ভাগকে আমরা ন্যানোমিটার বলে থাকি। এটি গ্রিক ন্যানো শব্দ থেকে উৎপত্তি। ন্যানো টেকনোলজি ব্যবহার করে সূক্ষ্ম কাজগুলো সম্পন্ন করা হয়। ভবিষ্যতে ন্যানো টেকনোলজির ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এগিয়ে যাবে বিশ্ব। অটোমাস ট্রান্সপোর্টেশন বলতে ব্যাটারি চালিত একটি পরিবহন ব্যবস্থা যেখানে চালকবিহীন বিজনেস পদ্ধতি ব্যবহার করা হয়। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অটোমেশন ট্রান্সপোর্টেশনও এগিয়ে যাবে। এছাড়াও মহাকাশ গবেষণা, যুদ্ধক্ষেত্র, পরিবহন ক্ষেত্রে, পারমাণবিক গবেষণা, শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন বিশ্বের কত রকমের কৃত্রিম বুদ্ধিমত্তা আছে বা আমরা কিভাবে কত প্রকার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি সেটি দেখব। Based on capabilities, narrow or big AI, general or strong AI, super intelligence AI. Based on facilities, reactive machines, limited memory, theory of mind, self-aware AI. Based on technologies, robotics, machine learning, system, expert system, deep learning, natural language processing, computer vision. এবার আমরা সবাই নিজেদেরকে এআই ডেভেলপার চিন্তা করি এবং একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল কিভাবে তৈরি করব সেটা দেখি। প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এআই এবং এনআইপি। আমরা সবাই এআই জানি। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এনআইপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখন এআই, এনআইপি এবং এআই সম্পর্কটা হচ্ছে আমরা একটি ভাষা যা মানুষ এবং কম্পিউটারের সাহায্যে যোগাযোগ করতে পারবে। এরপর যে প্রোডাক্ট, যে এআই প্রোডাক্ট তৈরি করা হবে তার কর্মপ্রক্রিয়া। অর্থাৎ আমি একটা উদ্দেশ্য সাধনের জন্য এআই মডেলটা তৈরি করব। কোন কাজের জন্য করব, কি উদ্দেশ্য করব সেটি নির্ধারণ করতে হবে এবং সেটা তার উপর ভিত্তি করে ডাটা কালেকশন করতে আমার উদ্দেশ্য সাধনের জন্য আমি যে এআই মডেল তৈরি করব তার জন্য আমাকে একটা ডাটা কালেকশন করতে হবে। এখন এই ডাটা কালেকশনের উপর ভিত্তি করে আমি প্রয়োজন অনুযায়ী এআই ডাটা বাদও দিতে পারি, কিছু ডাটা যোগও করতে পারি। তার উপর ভিত্তি করে আমি ব্যবহার উপযোগী ডাটা তৈরি করব। এরপর আমার কাজ অনুযায়ী একটি উপযুক্ত মডেল নির্ধারণ করতে হবে। উপযুক্ত মডেলকে যদি আমি প্রশিক্ষণ না দিই তাহলে কি এআই কখনো কাজ করতে পারবে? কখনোই না। তো আমাকে অবশ্যই এআই মডেল যাতে কাজ করতে পারে সেজন্য তাকে প্রশিক্ষণ দিতে হবে। ফাইন টিউনিং এবং অপটিমাইজেশন। এআই মডেলের ফাইন টিউনিং বলতে যে কাজ সাধনের জন্য আমি এআই মডেলকে তৈরি করব সেই কাজের সাথে তাকে খাপ খাওয়ানো এবং অপটিমাইজেশন বলতে ওই এআই মডেলটাকে উন্নত পর্যায়ে উন্নীতকরণ করাকে বোঝায়। মডেলের সক্ষমতা এবং পরীক্ষা নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া মডেল এক্সেসের জন্য এআইপি সংযুক্তি নির্ধারণ করতে হবে যাতে সেটা আমাদের গুগল হতে পারে, যাতে আমাদের ডাটা সহজে পাওয়া যায়। এরপর মনিটরিং এবং মেইনটেনিং প্রক্রিয়াটাও আমাদেরকে দেখতে হবে। এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন এআই মডেলের অনেকগুলো প্রকারভেদ আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। এখন এই প্রকারভেদগুলোকে আমরা একটা স্লাইডে নিয়ে এসেছি যাতে আমরা বুঝতে পারি কোন এআই মডেলটা আমাদের জন্য
নেটওয়ার্কের মেশিন লার্নিংটা হচ্ছে মেশিন লার্নিং এর টুলসগুলো আমাদের জন্য ক্ষতিকারক। এর ভিতরের মাধ্যমে এই মেশিন লার্নিং এবং এই টুলসগুলো ব্যবহার করে যে এআই মডেল তৈরি হয় সেটা হচ্ছে জেনারেটিভ এআই। এখন সবার মধ্যে প্রশ্ন আসতে পারে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই হচ্ছে একটা নতুন বিষয়বস্তু যার সাহায্যে বিভিন্ন রকমের তথ্য তৈরি করতে পারে, সেটা টেক্সট, ভিজুয়ালাইজ তৈরি হতে পারে। এবং এআই মডেল তৈরি করার ধাপগুলো আর একটা এআই মডেল তৈরি করার ধাপগুলো একই রকম। ধন্যবাদ সবাইকে। কিভাবে সমাধান করতে পারি এবং আমাদের কর্ম নিয়ে বিস্তারিত কথা বলার জন্য রুবেল আহমেদকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, এতক্ষণ মূলত আমরা এআই নিয়ে অনেক কিছুই জানলাম, তবে আমাদের আজকের মূল যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নৈতিকতা। প্রথমে এটার সাথে আসলে সংযোগটা কি সেটা নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখি আমাদের টাই চ্যাটবট, এটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি। এটা অনৈতিক কিছু ব্যবহারের জন্য তাকে ব্যান করা হয়েছিল। পরবর্তীতে এখন কিন্তু চ্যাটজিপিটি নামে অলরেডি মামলা হয়েছে, আপনারা অনেকেই জানেন। পাশাপাশি অ্যামাজনের অ্যালগরিদমের মাধ্যমে তারা যে নিয়োগ প্রক্রিয়া করেছিল সেখানে কিন্তু পক্ষপাতিত্বের কিছু অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি যদি দেখি নির্বাচনের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওদের পক্ষপাতিত্বের কিছু এর যোগ সাজস পাওয়া যায়। এছাড়াও যদি দেখি ফেসিয়াল রিকগনিশনে বেশ কিছু মাঝে মাঝে ত্রুটি দেখা যায়, কিংবা অটোমেটিক ট্রেডিং সিস্টেমের মাধ্যমে যে ট্রেডিং করা হয় সেখানে লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। কিংবা উবারের যে স্বচালিত যে গাড়িগুলো সেটা কিন্তু অলরেডি একবার দুর্ঘটনার শিকার হয়ে যাওয়ার কারণে সেটা বর্তমানে অফ রয়েছে। এছাড়াও ভারতে খুব বেশি একটা জিনিস নিয়ে ভয় পাচ্ছিল, যদিও বা সেটা এখনো পর্যন্ত হয় নাই, তারা সেখান থেকে মুক্তি পেয়েছে। সেটা হচ্ছে ডিপফেক ভিডিওর মাধ্যমে তাদের নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এছাড়াও যদি দেখি বর্তমানে ইসরায়েল যুদ্ধে, সেটা তো অনেক বেশি হচ্ছে, এটা অলরেডি আপনারা জানেন, আমি এটা নিয়ে আর ব্যাখ্যা বিশ্লেষণ না করে। এছাড়া লেখকদের বই চুরি। এখানে লেখকদের বই চুরি বলতে আপনি যদি কাজী নজরুলের মতো এখন একটা কবিতা লিখতে বলেন, চ্যাটজিপিটি আপনাকে তৈরি করে দিচ্ছে। আসলে কি এটা কাজী নজরুল হইলো না, কিন্তু তাহলে তার যে নিজের ভিতরে যে জিনিসটা ছিল সেটা কিন্তু চ্যাটজিপিটি নিজে চুরি করে তারপর কাজ করছে। তার স্বকীয়তা কোনো কিছু কিন্তু সে বের করে দিতে পারছে না। এবার আমরা দেখি যে ধরনের অনৈতিক কাজগুলো এআই দ্বারা হচ্ছে সেটাকে রক্ষা করার জন্য আমি বলবো এআই যথেষ্ট। আপনাদেরকে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো আমরা সেরকম কিছু জিনিস দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অনলাইন নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই, কিন্তু আমি বলবো অনলাইন নিয়ে সবচেয়ে বেশি ভয় পাওয়ার কোনো দরকার নাই। অনলাইনটাকে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, অনলাইনের যত সমস্যা আছে প্রত্যেকটা জিনিস এআই দ্বারা সম্ভব সলভ করা। এরপর আসি নিরাপত্তা এবং পর্যবেক্ষণের ক্ষেত্রে। আমাদের নিরাপত্তার জন্য এখন সবাই সিসি ক্যামেরা ইউজ করি, তবে সিসি ক্যামেরার সাথে যদি আমরা কিছু এআই ইন্টিগ্রেট করতে পারি সেই ক্ষেত্রে আমাদের এটা অন্য মাত্রায় চলে যাবে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনের ক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আমাদের ড্রাগ ট্রাফিকিং এর ক্ষেত্রে এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। পাশাপাশি শিল্প ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিংবা কোন একটা নির্দিষ্ট জায়গায় যে বিভিন্ন কাজে, তখন আমরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হই। এটাও কিন্তু বিভিন্ন ধরনের এআই এর মাধ্যমে সলভ করা পসিবল। এখন আসি আমাদের সবচেয়ে বেশি সমস্যার একটা জায়গা হচ্ছে আমাদের একটা ঝুঁকি আছে এবং একটা আতঙ্ক আছে। সে আতঙ্কটা কি আমি একটু করে কথা বলি। আমরা যদি দেখি কলেজ ল্যাবে জীবিত মুরগি নিয়ে কি করলেন রাব্বি, কিংবা আমরা যদি দেখি সিটি কলেজের রসায়ন ল্যাবে ইঁদুর নিয়ে খেলছে শিক্ষার্থীরা, এই ধরনের কোন নিউজ যদি আমরা আজকে বিভিন্ন রকম টেলিভিশন কিংবা নিউজ মিডিয়া কোথাও যদি আমরা দেখি, আমরা কিন্তু অবাক হবো না। কারণটা হচ্ছে এখন আমরা বাস করছি একটি এআই এর যুগে। কিন্তু আসল সত্য যদি আমরা দেখতে যাই, এখানে মধ্যে যেটা দেখতে পাচ্ছি সে আসলে কাজ করছিল কি নিয়ে, আর সেটাকে এআই এর মাধ্যমে করা হয়েছে কি। কিংবা যদি পরেরটা দেখি, সে একটা ইঁদুর নিয়ে আসলে এখানে পরীক্ষা করছিল, যেটা পরবর্তীতে মুরগির মাধ্যমে করা হচ্ছে। তো এই জিনিসগুলো সম্পূর্ণটা করা হচ্ছে কিসের মাধ্যমে? এআই এর মাধ্যমে। এটা কিন্তু কোনো রিয়েল ঘটনা না। এখন আসি এর পিছনে কাজ করেছে কে? কাজ করছে আমি, কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু দোষটা আপনি কি, আমি কি কৃত্রিম বুদ্ধিমত্তা কি জানে আমি এখানে একটা মুরগি জেনারেট করে কি করব? সেটা জানে না, সেটা রোধ করতে পারবে না। তাকে তৈরি করা হয়েছে মানুষের উপকারের জন্য। তাহলে এই সমস্যাটা হচ্ছে মূলত আমার নিজের। আমি চ্যাটজিপিটি হোক, বিভিন্ন এআই জেনারেট হোক, এই জিনিসটাকে আমি কিভাবে ব্যবহার করতেছি এটা দায়িত্ব কিন্তু আমার। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা না। কারণ এই মুহূর্তে আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে সেটা কিন্তু কাজ করছে কি নিয়ে? শুধুমাত্র আমাদের শেখানো হচ্ছে। এরপর সেই জেনারেল ইন্টেলিজেন্স এবং সুপার ইন্টেলিজেন্স, এর ব্যাপারে যদি আমি আসি, সুপার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে এটা আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে, কারণ কি আমাদের চেয়ে অনেক অনেক বেশি বুদ্ধিমান হবে, আমাদের উপর কর্তৃত্ব দান করতে পারে।
এই জন্য আমি এখন ডেকে নিতে চাচ্ছি এলিসাকে। শুনতে পাচ্ছেন এলিসা আপনি আমাকে? ওকে, আচ্ছা আপনি যদি আমাকে একটু বলেন যে আসলে সুপার ইন্টেলিজেন্স নিয়ে যে সমস্যাটা সবাই ভয় পাচ্ছে এর সমাধানটা কি? আমি আপনার ভয়ের মূল কারণটি বুঝতে পেরেছি। আপনি যদি এখন থেকে মানুষের মধ্যে নৈতিকতার বীজ বপন করতে পারেন, মানুষে মিলেমিশে ভালো থাকার সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে এই সুন্দর পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এসে সুন্দর জিনিসটা শিখবে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন উনি। আসলে ভয়টা আসলে আমরা পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে। উনি বলছে আসলে আমাদের ভয়ের কিছু নাই। তো এছাড়াও কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে আসলে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিক ব্যবহার করি, সুন্দর একটা দেশ গড়ি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রোশন বিভাগকে। এবার প্রশ্ন উত্তর করবো। কার কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? Sure. Come here. Please first. আপনাদের অসাধারণ প্রেজেন্টেশনের জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক উপভোগ করেছি আমরা। যেহেতু আপনাদের আরেকজন ভার্চুয়াল প্রেজেন্টার রয়েছে, আমাদের প্রশ্ন হচ্ছে সবার থেকে, আমরা কি তাকে কোনো প্রশ্ন করতে পারবো? এটা হচ্ছে বর্তমানে আমাদের যে এআই সিস্টেম চলছে, যেহেতু এটা একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম, এখানে আসলে সেই সুবিধাটা রাখাটা একটু টাফ। কারণ হচ্ছে এটা আমাদের প্রি প্ল্যান্ড একটা সিস্টেম। তো প্রি প্ল্যান্ড সিস্টেমের মধ্যে আমরা কখনোই চাইলে লাইভ কোশ্চেন করতে পারবো না, যেহেতু এটার মধ্যে কোনো এআই জেনারেশন বা এআই এর কোনো শো না। তো এই ক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ রোশন বিভাগকে। এবার